অনেক আদিত্য, কেমন আছো? অনেক আদিত্য, শোনা যাচ্ছে? আজকে আমরা আলোচনা করব অধ্যায় 6 নিয়ে। অধ্যায় 6, প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। এটার অফিসিয়াল ক্লাস এখনো আমার কাছে পৌঁছায় নাই, কিন্তু আমরা শুরু করব। অনেক আদিত্য, যুক্ত হইতে পারছো? অনেক আদিত্য, শোনা যাচ্ছে? অধ্যায় 6, প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। হেলাল, শোনা যাচ্ছে? হেলাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হেলাল, শোনা যায় কথা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, অধ্যায় 6 শুরু করতে যাচ্ছি, প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ। তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন বোধহয় দিয়ে দেওয়া হয়েছে, পাইছো রুটিন? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো প্রস্তুতি নিতে শুরু করো। আর এটা হলো বাড়তি, ওটার সাথে যোগ হবে আর কি। তো বলো হেলাল, যে প্রাপ্য হিসাব উৎপত্তি হয় কোন লেনদেন থেকে? স্যার, ধারে বিক্রয় করলে স্যার প্রাপ্য হিসাবের স্যার উৎপত্তি হয় স্যার। আর কোন লেনদেন হইতে পারে যেখান থেকে প্রাপ্য হিসাব আসতে পারে? স্যার, ধারে সেবা প্রদান করলে স্যার সেখান স্যার পাবো স্যার প্রাপ্য হিসাব স্যার। ঠিক আছে। জামাল, শুনতে পাচ্ছেন? জামাল, জি স্যার। আপনার জানা মতে আর কোন জায়গা থেকে প্রাপ্য হিসাবের উৎপত্তি হয় কিনা? স্যার না, মনে কি আসতেছে কি না, স্যার। বলছে বলেন তো? স্যার দেনাদার মানে বাকিতে বিক্রয় থেকে হেলাল হেলাল দুইটা উত্তর দিছে, এই উত্তর দুইটা কি দিছে? স্যার আমি তো মাত্র লগ ইন করছি, একটা শুনছি স্যার, বাকিতে বিক্রয় থেকে আরেকটা শুনতে পারিনি স্যার। আচ্ছা, আর তাহলে কারো কিছু জানা আছে কিনা? প্রাপ্য হিসাব যেমন বৃদ্ধি পায়, প্রাপ্য হিসাব তো কমেও যায়। কমে যাওয়ার কারণ কি কি? নূর আবির নামে একটা ছাত্রের নাম দেখতেছি, নূর আবির। নূর আবির, শুনতে পাচ্ছেন? নূর আবির, নূর আবির। আন-নূর, আরেকজন আছেন আন-নূর, নুরুন আলা নূর। জামাল, আবার তোমার কাছে ফিরে আসছি। জামাল, জি স্যার। জামাল বলেন তো, প্রাপ্য হিসাব বৃদ্ধির কারণ কি কি? হেলাল উত্তর দিয়েছে already. Mr. Halal has answered the question why the accounts receivable increases, or from which type of transaction accounts receivable arises. বাকিতে বিক্রয় করলে। ধারে বিক্রয় করলে। আরেকটা কি? স্যার আরেকটা স্যার, একটাই পারি স্যার। তোর মিয়া, সেবা দেওয়া হলো, ধারে যাবে দেখি বলো। আর সেবা দেয়া হলো, ধারে যাবে দেখি। সেবা হিসাব ক্রেডিট, আর হচ্ছে দেনাদার হিসাব মনে হয় ডেবিট স্যার।
আরে সাহস করে বলো না রে বাবা, ভুল হয় হোক না, শুদ্ধ করা যাবে। সেবা পরীক্ষা হিসাব করলে ক্রেডিট ভুল করলে শুদ্ধ করা যাবে জামাল? না স্যার, সেবা হিসাব ডেবিট ক্রেডিট, আর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট ডেবিট স্যার। তো হয়েছে তো, তোতলাইতেছো কেন? যদি বাসায় ডাকাত ঢুকে বাবার মাথায় রিভলভার ধরে, পিস্তল ধরে, বাবাকে তখন যা জিজ্ঞেস করে সরাসরি উত্তর দিতে পারে না, তোতলায়। কি করবে? তোতলায় স্যার, আপনার তোতলাবে অনেক কেন? ভয় লাগে ভয়ের স্যার। কারণে। তো এখন তুমি ক্লাসরুমে তোমার স্যারের প্রশ্নের উত্তর দিবা, ভুল হলে তোমাকে তো আর মারামারি করা হবে না, তোমাকে শিখায় দেওয়া হবে। তাহলে তুমি তোতলাইতেছো কেন? নাহলে স্যার গোবর থেরাপি দিবেন যে স্যার। সাওবান, শুনতে পাচ্ছেন? সাওবান, স্যার জামালকে জিজ্ঞেস করছিলাম প্রাপ্য হিসাবের উৎপত্তি হয় কোত্থেকে, আপনি বলেন প্রাপ্য হিসাব হ্রাস পায় কখন? ওই হিসাবে হ্রাস। হ্যাঁ হ্যাঁ, প্রাপ্য হিসাব কখন হ্রাস পায়? আচ্ছা, খাতা কলম তৈরি করেন, সবাই খাতা কলম প্রস্তুত করেন। আমি কিছু জিনিস বলবো, যার প্রয়োজন সে লিখবেন, যে লিখবেন সে লাভবান হবেন, আর যে লিখবেন না সে কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, সে শুধু আফসোস করবেন এক সময়, যদি ছাত্র হন। আর ছাত্র না হলে আর আফসোস করার কিছু নাই। তৈরি? বলবো হেলাল? জি স্যার বলেন। জি স্যার বলেন স্যার। লেখেন, প্রাপ্য হিসাবকে 3 ভাগে ভাগ করা হয়। উপরে লিখতে পারেন প্রাপ্য হিসাবের শ্রেণী বিভাগ, শিরোনাম দেন প্রাপ্য হিসাবের শ্রেণী বিভাগ। জি স্যার দিয়েছি স্যার। লেখেন, প্রাপ্য হিসাব 3 প্রকার। এক নাম্বার, জি স্যার লিখেছি। দেনাদার অবলিক প্রাপ্য হিসাব। দেনাদার অবলিক প্রাপ্য হিসাব। দুই তিনটা কথা বলতেছি, এর মধ্যে যেটা তোমার জন্য প্রয়োজন সেটা তুমি লিখবা, কারণ ইনফ্যাক্ট তোমাদের রিকোয়ারমেন্টস, তোমরা কি চাও সেটা বুঝার মতো সাধ্য আমার নাই, সেটা অলমাইটি জানে। মানুষের দিলের তামান্না অলমাইটি জানে, মানুষের পক্ষে বোঝা সম্ভব না। আর তার উপর আমি একেবারেই অর্ডিনারি মানুষ, তবে কিছুটা ফিল করি নিজের জায়গা থেকে, তোমার জায়গা থেকে না। প্রাপ্য হিসাবের উৎপত্তি মূলত দুইটা জিনিস থেকে আমরা বলছি, একটা হলো ধারে বিক্রয়, আর একটা হলো ধারে সেবা প্রদান। এছাড়াও কিছু প্রাপ্য হিসাব আছে, সেটাকে সরাসরি আমরা প্রাপ্য হিসাব বলি না, কিন্তু এইটাও এক ধরনের প্রাপ্য হিসাব। যেমন বিনিয়োগের সুদ বকেয়া আছে, তো তুমি কিছু পাওনা হইছো কি হও নাই বলো তো? স্যার হয়েছি স্যার। পাওনা হয়েছি স্যার। বাস, এটাও এক ধরনের প্রাপ্য হিসাব। হ্যাঁ, যে কোনো আয় বকেয়া আছে, যে কোনো আয় বকেয়া আছে, এটাকে আমরা প্রাপ্য হিসাব বলতে পারি। তো এক নাম্বার বলছি আমরা দেনাদার বা প্রাপ্য হিসাব। এই যে দেনাদার বা প্রাপ্য হিসাব, এটা আমরা 1 নাম্বার অধ্যায়ে 2 নাম্বার অধ্যায়ে বিক্রয় জাবেদা করাইছি। আপনাদের কি মনে পড়ে বিক্রয় জাবেদা? জি স্যার। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। ওইখানে শর্ত জি বলে স্যার। একটা ঘর ছিল, মনে করে দেখেন তো। জি স্যার ছিল স্যার। আচ্ছা, 2/10 নিট 30 এরকম ছিল না? জি স্যার। এই প্রাপ্য হিসাবগুলোর মেয়াদ হয় সাধারণত 30 থেকে 60 দিন। কত বলছি? 30 থেকে 60 দিন। 1 নাম্বার যেটা আমরা প্রাপ্য হিসাব 3 প্রকার বলছি, এর মধ্যে 1 নাম্বার বলছি দেনাদার বা প্রাপ্য হিসাব, যেটার উৎপত্তি হয় ধারে বিক্রয় বা ধারে সেবা প্রদানের মাধ্যমে। আর এই প্রাপ্য হিসাবগুলোর মেয়াদ হয় কতদিন? 30 থেকে 60 দিন। 60 দিন। এবার 2 নাম্বারে চলে যাচ্ছি আমরা। 2 নাম্বার, প্রাপ্য নোট অবলিক প্রাপ্য বিল। লিখতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনারা এইটাও পড়ে আসছেন, জাবেদা সাধারণ জাবেদায় পড়ছেন। 3 গড়া নগদান বইতে আমি করাইছি। প্রাপ্য বিল ব্যাংকে বার্তা করা হলো,
পরবর্তীতে প্রত্যাখ্যান হলো। যদি কারো মনে থাকে অনেস্টলি রেসপন্স করেন করানো হয়েছে কিনা, সততার জি সাথে। স্যার পড়ানো হয়েছে স্যার। হ্যাঁ, প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করা হলো, পরবর্তীতে প্রত্যাখ্যান হলো এবং ওই বাট্টার টাকাটা সহ ব্যাংকের ঘরে লিখতে হয়। ওইখানে আমরা কিছু জিনিস আলোচনা করছি, পিছনে যাব না, আমরা জাস্ট মনে করাই দিচ্ছি যে we have done it, আমরা এটা করছি, এটা মনে করাচ্ছি। তো খেয়াল করে দেখো, এই প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের উৎপত্তিও কিন্তু এই ধারে বিক্রয় থেকে বা প্রাপ্য হিসাব থেকে। আবার বলতেছি, প্রাপ্য নোট বা প্রাপ্য বিলের উৎপত্তি ধারে বিক্রয়ের থেকেও হতে পারে, আবার প্রাপ্য হিসাব থেকেও হতে পারে। রাফি মাইক অফ করো। অনেকেরই আওয়াজ হচ্ছে, আমি সবাইকেই মিউট করে দিব নাকি একবারে? মাহিদুল হাসান মিউট করে দেন নিজেকে। স্যার যেটা বলতেছিলাম খেয়াল করে শুনেন যাদের প্রয়োজন। তো আপনাকে টাকা দেয় না, ঘুরায়। আপনি দেনাদারের কাছে বললেন যে ভাই এভাবে আর সম্ভব না, তুমি এক কাজ করো, আমাকে লিখিত দাও কবে টাকা দিবা। ওই যে কাগজে সে লিখে দিল, দুইজনের আর মধ্যে বোঝা যাচ্ছে না স্যার শব্দের জন্য। আমার করণীয় বলো, আমার করণীয় বলো। আমি কি সবাইকে মিউট করে দিব? দেন স্যার এখন। তো যে কথা বলতেছিলাম, দেনাদার টাকা দিচ্ছে না, সবাইকে মানে পাওনাদারকে ঘুরাচ্ছে। তো এক পর্যায়ে দেনাদার কে বলা হলো যে তুমি এইভাবে আর না করে বরং আমাকে লিখিত দাও, তুমি কবে টাকা দিবা। এই যে দেনাদার একটা চুক্তিপত্রের মতো করলো যে কতদিন পর সে টাকাটা দিবে, সেই লিখিত বিষয়টাকে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল বলা হয়। সেই লিখিত বিষয়টাকে কি বলা হয়? প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। এই আনুষ্ঠানিক দলিল, লিখিত দলিল, ফর্মাল ইনস্ট্রুমেন্ট বলা হয় ইংলিশে। এই লিখিত দলিলটাই তোমার টাকা পাওয়ার একটা প্রমাণপত্র। আর এইটার মেয়াদ হয় সাধারণত 60 থেকে 90 দিন। কতদিন বলছি? 60 থেকে 90 দিন। তাহলে আগেরটার মেয়াদ কত বলছি? 30 থেকে 60 দিন। 30 থেকে 60 দিন। দুটার মধ্যে একটা পার্থক্য হয়েছে কি বলেন? পার্থক্য হয়েছে কিনা? জি স্যার। একটার উৎপত্তি বলছি ধারে বিক্রয় ধারে সেবা প্রদান, আরেকটার উৎপত্তি বলছি ধারে বিক্রয় ধারে সেবা প্রদান অথবা প্রাপ্য হিসাব থেকে। হ্যাঁ, যেমন তোমরা সাধারণ জাবেদায় পড়ে আসছো অধ্যায় 2-তে, যে বিলের মাধ্যমে পণ্য বিক্রয় জাবেদা হয় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর এই মাত্র যে উদাহরণটা আমি দিছি, যে দেনাদার তোমাকে খুব নাকের রশি দিয়ে ঘুরাচ্ছে, he is not paying off you, you have annoyed, you have gathered some muscle men and went to his house and asked him to give you a written document when and how he will pay off you. এই রিটেন ডকুমেন্টটাকেই প্রাপ্য বিল বা নোট বলা হয়। আর এটার মেয়াদ 60 থেকে 90 দিন। তৃতীয় নাম্বার, অন্যান্য প্রাপ্য হিসাব। লিখছেন? অন্যান্য প্রাপ্য হিসাব। জি স্যার। যেমন এর উদাহরণ লেখেন, অন্যান্য প্রাপ্য হিসাবের উদাহরণ হলো বিনিয়োগের প্রাপ্য সুদ, জি স্যার লিখছি স্যার। আর এগুলার মেয়াদ এরকম দীর্ঘ হয় না। হ্যাঁ, তাহলে এইটার সাথে ক্রয় বা বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক সরাসরি নাই। ক্রয় বা বিক্রয়ের সাথে সরাসরি সম্পর্ক নাই। যে আয়গুলা বকেয়া আছে, যেগুলা আপনারা প্রত্যক্ষ আয় পরোক্ষ আয়, এগুলা রেওয়া মিলের চ্যাপ্টারে পড়ে আসছেন। আপনি হয়তো পড়েন নাই, কিন্তু এটা পড়ার কথা ছিল। কি বলেন? রেওয়া মিলের চ্যাপ্টারে আমরা 12-13টা সৃজনশীল প্রশ্ন লিখাই দিছি না? হেলাল? জি স্যার। জি স্যার। ফারদিন আছেন, আতিক আছেন, তৌফিক আছেন? কেউ নাই? ভালো, ভেরি গুড। ওরা কষ্ট করে ক্লাস করে দেখছে যে কোনো কিছু শেখা হয় না। তো যে কথা বলতেছিলাম যে আমাদের যতগুলো সাধারণ মানে একটা প্রতিষ্ঠানের যে আয়টাই প্রধান আয়, সেটাকে বলা হয় প্রত্যক্ষ আয়। আর
এই প্রধান আয়ের সাথে জড়িত আরেকটা আয় আছে, এটাকে বলা হয় পরিচালনা আয়। আর এই প্রধান বা পরিচালনা আয় ছাড়া যতগুলো আয় আছে সেটাকে বলা হয় পরোক্ষ আয়। এই পরোক্ষ আয়গুলা যদি বকেয়া পড়ে সেগুলাকে বলা হয় অন্যান্য প্রাপ্য হিসাব। যেমন বিনিয়োগের সুদ বকেয়া আছে, তো যাবে দেওয়া হয় বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এগুলার মেয়াদ এরকম 30 দিন, 60 দিন, 90 দিন বলে কিছু নাই। কিছু আছে খুব সংক্ষিপ্ত, কিছু দীর্ঘমেয়াদী হয়। যেমন বিনিয়োগের সুদ সাধারণত 1 বছর পরে পাওয়া যায়। আগের গুলা বলছি 30 দিন থেকে 60 দিন, আরেকটা বলছি 60 দিন থেকে 90 দিন, আর এটা বললাম মোর দেন 1 ইয়ার্সও হইতে পারে, 1 ইয়ার্স এর কমও হইতে পারে। বলেন এই তিনটার মধ্যে কোনো প্রশ্ন থাকলে করেন। আছে কিনা কোনো প্রশ্ন? প্রশ্ন নাই, না স্যার প্রশ্ন নাই স্যার। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়, আমার ডিপার্টমেন্টের হেড স্যার বলল যে উনি আমাকে মেইল করে পাঠাইছে কি কি পড়াইতে হবে, কিন্তু মেইল চেক করে আমি এরকম কিছু পাই নাই। যদি পাঠায় থাকে তাহলে আগামী ক্লাসে ওইটা আমরা আপলোড দিয়ে দিব। তো এই অধ্যায়ের মূল পড়ানোর জিনিস হলো অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি। লিখেন এবং আন্ডারলাইন করেন। অনেক আদিত্য, স্যার আবার বলেন। রোহান, কথা বলা যায় আমার সাথে? রোহান, এটা শুনতে পাচ্ছি স্যার, যে আগে কি বলছেন তো আবার বলতে পারবেন? রোহান আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আমি একটা প্রশ্ন করি, খুব সহজ একটা প্রশ্ন। তুমি কি কমার্স ব্যাকগ্রাউন্ড, বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড না সায়েন্স ব্যাকগ্রাউন্ড? স্যার কমার্স। আচ্ছা, কোন স্কুল থেকে বাবা? স্যার ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। আচ্ছা, ফজলুর রহমান আইডিয়াল। কোন শাখা? বনশ্রী, চৌধুরীপাড়া না লালমাটিয়া? স্যার চৌধুরীপাড়া, মালিবাগে। অত্যন্ত ভালো শাখা। বলো তো অনাদায়ী পাওনা কাকে বলে? স্যার কুরিনকে। আর একটু চিন্তা করো যে তোমার উত্তরটা কি ঠিক হলো। অনাদায়ী পাওনা কাকে বলে? কুরিনকে। তাহলে কুরিন কাকে বলে? অনাদায়ী পাওনাকে? স্যার দেনাদারের যে অংশ কখনো পাওয়া যাবে না তাকে অনাদি পাওনা বলে। রোহান শুনছেন সামি কি বলছে? ইয়েস স্যার। হ্যাঁ বলো কি বলছে? স্যার যে অংশ দেনাদারের কাছে পাওয়া যায় না স্যার। আরেকটু স্পেসিফাই করো। উত্তরটা অ্যাম্বিগুয়াস, মেঘলা, ক্লাউডি। কখনো আধাযোগ্য নয় স্যার। স্যার আদায় হতেও পারে নাও হতে পারে। স্যার এটা যে কুরিন হিসাবে পড়ে না স্যার? সরি, জোরে বলো। মানে যে দেনাদার যে টাকা দেয় না সেটা কুরিন হিসাবে পড়ে না? কুরিন, অনাদায়ী পাওনা, মন্দ ঋণ, অবলোপনকৃত ঋণ, এগুলো এক নাম। 3-4টা নাম বলছি। কুরিন, মন্দ ঋণ, অনাদায়ী পাওনা, অবলোপনকৃত ঋণ, একই নাম। কে কে লিখছেন একটু রেসপন্স করেন। স্যার আমি লেখছি স্যার। লাভবাই কি লেখছো বলো? স্যার অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখে আন্ডারলাইন করে দিছি স্যার। না না, অনাদায়ী পাওনার সিনোনিমস বলছি। সিনোনিমস গুলা কি কি? স্যার এটা খেয়াল করি নাই স্যার। রওনাক, রওনাক আহমেদ কথা বলছেন? জি স্যার। অনাদায়ী পাওনার কি কি নাম বলছি বলেন? স্যার কুরিন হিসাব বলছেন, আরেকটা কি জানি স্যার? আরেকটা কি জানো? তাহলে যেটা তুমি জানো না নতুন নাম, এটা বলার পরে লেখা যুক্তিসঙ্গত না, না লেখাটা যুক্তিসঙ্গত? হেলাল, স্যার আমি একটু টয়লেটে গেছিলাম স্যার, এই জন্য শুনতে পারি। এটা কয়নি ডাইরেক্ট। আমি স্যার একটু অ্যাবসেন্ট আছিলাম বাস। হেলাল সাহেব যুক্ত আছেন? জি স্যার। হ্যাঁ বলেন, কুরিনের কি কি নাম বলছি? স্যার কুরিন হিসাব, স্যার অনাদি পাওনা হিসাব, আর একটা স্যার গৃহ ঋণ জানা ছিল স্যার, আর একটা ঋণ হিসাব স্যার। অবলোপনকৃত জি স্যার, ঋণ। অবলোপন, জি স্যার, ভুলে গেছি স্যার এটা। এখন কি লিখছেন? জি স্যার। আচ্ছা জি স্যার। জি স্যার। আচ্ছা, এটার ইংরেজিটাও লেখেন ব্যাড ডেটস। ব্যাড মানে মন্দ,
বিএডি না বিইডি বলেন? বিএডি স্যার। হ্যাঁ, বিএডি ডিইবিটিএস, ডিইবিটিএস, ব্যাড ডেটস, বিএডি ডিইবিটিএস, ব্যাড ডেটস। তাহলে অনাদায়ী পাওনা কাকে বলে? এটা অনেকেই বলছেন, উত্তর সঠিক। আমি ফাইনালি আরেকবার বলতেছি, তোমাদের থেকে খুব বেশি আমি কিছু বলবো না, ওইটাই জিনিস সংজ্ঞায়িত করা সহজ। প্রাপ্য হিসাব বা দেনাদারের যে টাকা কোনোদিন আদায় হবে না বলে নিশ্চিত হওয়া গেছে, এটাকে বলে অনাদায়ী পাওনা। সাউবান বলেন, আমার বলা কথাটা রিপিট করেন। সাউবান। আরিফুল ইসলাম আতিক। মালিহা স্যার। আরিফুল ইসলাম আতিক যুক্ত আছেন? এই ছেলেগুলো ইচ্ছা করে কথা বলে না। সামি আদনান, সামি আদনান বলেন তো কি বলছি? অনাদায়ী পাওনার সংজ্ঞাটা? স্যার দেনদারের কাছ থেকে যে টাকাটি কখনো পাওয়া যাবে না বলে নিশ্চিত হওয়া যায় নিশ্চিত সেটা কি হওয়া বলা গেল, হয় সেটাকে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বলে। সায়েন্সের যারা আছেন তাদের থেকে কেউ একজন একটু বলেন অনাদায়ী পাওনা কাকে বলে? Those who are from science. দেনাদারের কাছ থেকে যে অংশ স্যার পাওয়া যাবে না নিশ্চিত হওয়া যায় তাকে স্যার অনাদায়ী পাওনা ভেরি বলে। গুড। আরেকটা কথা লেখেন, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটাকে এখন সংজ্ঞায়িত করব। আগে তোমাদেরকে ফ্লোর দিচ্ছি, তোমরা বলো অনাদায়ী পাওনা সঞ্চিতি সম্পর্কে যে যা জানো নির্দ্বিধায় নির্ভয়ে বলো, বলার অভ্যাস করো। তোমরা অনেক কথা বলো খালামুনির সাথে, খালামুনির আম্মুর সাথে, নানান প্রয়োজনে বন্ধুদের সাথে অযথা ঘন্টার পর ঘন্টা কথা বলো, কিন্তু স্যারদের সাথে, আমি জানি না আমার সাথেই নাকি না সব স্যারদের সাথেই, স্যারদের সাথে তোমরা কথা বলতে চাও না। অনাদায়ী পাওনা কি তাই কি তাই বুঝলেন? হ্যাঁ রোহান, সালমান বলেন, লজ্জা বোধ অনাদায়ী করে পাওনা কেন? সঞ্চিতি তুই তো কাকে বলে? মালিয়াল্লাহ কথা স্যার বলছিস। কোশ্চেনটা অনাদায়ী সঞ্চিতি কাকে বলে স্যার? দেনাদার হতে যে পরিমাণ এই নিশ্চিত পাওয়া যায় না তার জন্য এই যে সঞ্চিত অর্থটাকে বলে এই দেনাদার যে আচ্ছা পাওনা সঞ্চিতি, গুড। আর কে কি যেটা জানেন সঞ্চিত হয়ে বলেন? যাচ্ছে। সাকিবুল, কথা বলা যায়? সাকিবুল হাসান 4266। আবির, এমডি আবির। রাকিব হাসান। স্যার সব মনে হয় লিবলা বেড়ে গেছে। আচ্ছা গুড। শোনো বাবা, কোশ্চেনের ভয়টা সব চলে গেছে। শোনো শোনো, একটা কথা বুঝে রাখো, বলো বীর। তুমি যতটুকু পানিতে নামবা স্বাভাবিকভাবে তার চেয়ে বেশি তোমার শরীরটা ভিজবে, এটা কি হয়? আমি বুঝাইতে পারছি আমার কথাটা? তুমি যতটুকু স্যার। পানিতে নামছো তার চেয়ে বেশি তোমার শরীর ভিজবে, এটা কি স্বাভাবিকভাবে সম্ভব? না না, স্যার। স্যার। হাঁটু পানিতে নামছো হাঁটু পর্যন্তই ভিজবে, গলা পানিতে নামছো গলা পর্যন্তই ভিজবে। হ্যাঁ, লাগাইছো আম গাছ, আশা করবা ওই আঙ্গুর ফল তাল। বা ওই আরো দামি দামি ফল, এগুলো তো সম্ভব না। তুমি ক্লাস করবে না, আশা করবা আমি A+ পাবো, এগুলা সিনেমায় হয়। সিনেমায় হয়, নায়ক কোনোদিন ক্লাস করে না, মাঝে মধ্যে আসে, কিন্তু পরীক্ষার রেজাল্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, একটা গল্প বলেই ফেলি, তোমাদের 3-4 মিনিট নষ্ট হবে, বলবো না বাদ দিব? বলেন স্যার। একজন বলছে মাত্র, সো বলা যাবে না। বলেন বলেন স্যার। আমরা স্যার লাভবাহিক স্যার। বলেন স্যার, বলেন বলেন। পরে তোমরা স্যারের কাছে কমপ্লেইন করবা যে এই স্যার পড়ায় না, শুধুই গল্প করে। নাউজুবিল্লাহ স্যার, আপনার এটা একটু কি ভয় লাগে কিন্তু স্যার আপনি অনেক ভালো পড়েন স্যার। না, আমি তেল মারা পছন্দ করি না। আমি আমার চেহারাটা আবার দেখাই দিতেছি, আমার তেল মেরা গলাইতে পারবেন না, একদম গলাইতে পারবেন না। আমি কুমিল্লার মানুষ তো, আপনি তো এমনি পিড়াইবেন স্যার, তেল স্যার, মারার কি আছে স্যার? আমি একদম কাঠখোট্টা মানুষ। আর আমার সম্পর্কে আমি যেটা বুঝি সেটা চামার। পাক্কা মুসলমান। আমার বেলায় প্রযোজ্য শব্দটা চামার। আমি একটা চামার, যাকে তেল মেরে গলানো যায় না, এই টাইপের মানুষ। জি ওস্তাদ জি, জি ওস্তাদ জি। অনেকদিন প্রাইভেট পড়ার পরেও বাবা জিজ্ঞেস করছে, স্যার আমার ছেলেটার কি অবস্থা? আমি বলছি ভাই কোনোভাবে পাশ করলে করতে পারে, কিন্তু A+ পাবে না।
তো ছেলেও রাগ করছে, বাবাও রাগ করছে, বললো স্যার এইভাবে বললেন। আমি ভাই আপনার ছেলে যতটুকু অর্জন করছে আমি তো ওইটাই বলবো, আমার গালে দাড়ি, মাথায় টুপি, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন আমি যদি খামুখাই বলি আপনার ছেলেটা A+ পাবে আর পরে ফেল করলো, তখন আপনি কি বলবেন যে এই লোকটা একটা বাটপার। তার চেয়ে আমি চামারের মতো সত্যটা বলছি, আপনার পছন্দ হয় না ভিন্ন কথা, আপনি অন্য জায়গায় চলে যেতে পারেন, এজন্য সত্যটা শুনতে খারাপ লাগে। তো গল্পটা হলো তোমাদের শেখার জন্য বলতেছি আর কি। এক সহজ সরল মানুষ শীতের দিন গ্রামে ঘুমাইতেছে, আর সে স্বপ্নে একটা জিনিস দেখতেছে। কি দেখতেছে? যে সে প্লেনে করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, প্লেনে করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। তো শেষ মুহূর্ত, প্লেন ফ্লাই করার আগে টারমার্কে ঘুরে, আপনারা যদি কারো প্লেনে উঠার অভিজ্ঞতা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশ কয়েকবার উঠাইছে। তো এই প্লেন ফ্লাই করার আগে ইয়াতে ঘুরে, তো সে দেখতেছে যে প্লেন মাত্র চলা শুরু হয়েছে, আস্তে আস্তে ঘুরতেছে। আর ওই ঘোরার সময় নাকি সে দেখতেছে যে ওই রানওয়ের পাশে গাছের মধ্যে মৌচাক, মৌমাছি, আর মৌমাছির বাসার থেকে টপ টপ করে মধু পড়তেছে, একেবারে মধুতে ভরপুর। দ্যাট সিজন ওয়াজ উইন্টার সিজন। when he was dreaming, that was winter season, শীতকালে সেই স্বপ্নটা দেখতেছে। and he was a poor man, like a farmer, গরিব মানুষ, কৃষক টাইপের। তো ঘুমের মধ্যে দেখতেছে প্লেন চলে যাচ্ছে, গাছের মধ্যে মৌচাক, ওইখান থেকে মধু পড়তেছে। তো যাওয়ার আগে বাংলাদেশের পিওর মধু একটু আঙ্গুল দিয়া ছোঁয়া মুখের মধ্যে দিছে আর কি, আর দেয়া মাত্র তার ঘুম ভাঙছে। তো তার আগের প্রেক্ষাপটটা ছিল, কিছুটা ভূমিকা বলে ফেলছি, যে সে গরিব মানুষ, গ্রামে শীত খুব তীব্র অনুভূত হয়, ঢাকায় তেমন একটা হয় না। তো সে একটা কাঁথা গায়ে দিয়া ঘুমাইছে আর কি। যখন সে মধু আঙ্গুল দিয়া মুখে দিছে তখন তার ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়ার পরে স্বপ্ন অব্যাহত থাকে না, স্বপ্ন ভঙ্গ হয়। স্বপ্ন ভঙ্গ হয় স্যার। তো সে খুব বিরক্ত হইয়া থুতু ফেলতেছে মুখের দিয়া, মুখে দিছে মধু কিন্তু ফেলতেছে থুতু। তো বিষয়টা ছিল, সে যে শীতের মধ্যে ঘুমাইতেছে, সে আসলে হি ওয়াজ কাফিং, তার কোল্ড অ্যালার্জি, ঠান্ডা লাগছে, আর নাক দিয়া ময়লা পড়তেছিল, ঠান্ডা ঝরতেছিল, সর্দি ঝরতেছিল। তো ওই কাঁথা গায়ে দিয়ে যে ঘুমাইছে, বেশি ঠান্ডার কারণে বাঁকা হইতে হইতে কাঁথাও ছিল ছেঁড়া, ওই ছেঁড়া দিয়ে আসলে মাথা বাইরেছে, যেটা সে স্বপ্নে দেখতেছিল প্লেন যাওয়ার আগে জানলা দিয়া মাথা বাইর করে মধু খাইতেছে। আর দ্যাট মধু ওয়াজ তার নাকের সর্দি। তো মধু বাইবা যেটা মুখে দিছে, দেওয়ার পরে তার ঘুম ভাঙছে। নাকের সর্দি মুখে দিলে এটা কি মধুর মতো লাগবে বলো? তখন না স্যার। থুতু আসবে না? আসবে না, বমিও তো আসবে, তাই না? জি কিন্তু স্যার। স্বপ্ন যতক্ষণ দেখতেছিল ততক্ষণ পর্যন্ত তার কাছে এটা খুব ইন্টারেস্টিং এবং খুব এক্সাইটিং ছিল কিনা বলতো? জি স্যার। আর যখন সে বাস্তবে মুখে মধুর নামে একটা জিনিস দিয়ে ফেলছে, তখন কি স্বপ্ন না বাস্তব? মুখে দেওয়ার পরে স্যার বাস্তব স্যার, স্যার। বাস্তব। এখন তোমরা ওই গরিব কৃষক যে ছেঁড়া কাঁথা গায়ে দিয়া শীতের মধ্যে সোজা হয়েই শুয়েছিল, কিন্তু ঠান্ডার প্রচন্ডতার কারণে বাঁকা হইতে হইতে একদম ফুটবলের মতো গোল হয়ে গেছে, আর মাথা ছেঁড়া কাঁথা দিয়া বাইরে হয়ে গেছে, স্বপ্নের মধ্যে আছো। স্বপ্নের মধ্যে ক্লাস করলেও কি না করলেও কি, সরকার অটো পাস দিবে আর আমি A+ পেয়ে যাব স্বপ্নের মধ্যে। কিন্তু যখন A+ নামক মধুটা মুখের মধ্যে ঢুকে যাবে, তো স্বপ্নটা ভঙ্গ হবে, আর স্বপ্ন ভঙ্গের পরে যেটা হবে সেটা খুব খারাপ। এজন্য ক্লাস করো, কিছু লেখার চেষ্টা করো। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি, একটা ছেলে বলছে, সঠিক উত্তরই দিছে, যে অনাদায়ী পাওনা নামক ক্ষতি মোকাবেলা করার জন্য মুনাফার একটা অংশ মালিক ভোগ না করে ব্যবসায় সঞ্চয় করে রাখে। ওই সঞ্চিত, ওই জমাকৃত টাকাটাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। যদি কেউ সাহস করেন বলেন। আমি যেটা বলছি কেউ সাহস করলে রিপিট করেন, ভুল হয় হোক তবু বলেন। অনাদায়ী পাওনার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য মালিকের মুনাফার থেকে কিছু অংশ ভোগ না করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যে অর্থ সংরক্ষণ করে তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে। আচ্ছা, আর কেউ হেলাল সাহেব বলেন না কেন?
জি স্যার, অনাদায়ী পাওনা হচ্ছে সঞ্চিত হচ্ছে স্যার ওই যে অনাদায়ী পাওনাটা স্যার ক্ষতি হওয়ার পরে স্যার তার মালিক যে মুনাফাটা টুকু থেকে কিছু ভোগ না করে তা যদি সঞ্চয় করে রাখে ওই যে সঞ্চিতি, এটাই স্যার সঞ্চিতি স্যার। আমরা ফার্স্ট পেপারে যে অঙ্কগুলা করি না, এগুলো বেশিরভাগ হলো এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক, এক মালিকানা। সেকেন্ড পেপারে গেলে পাবা যৌথ মূলধনী, অংশীদারি, অব্যবসায়ী, অনেক কিছু। ফার্স্ট পেপারে সবই প্রায় এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক। তো এক মালিকানা প্রতিষ্ঠানের অঙ্ক বলতে তো বুঝাই গেল যে মালিক কয়জন? একজন। একদম স্যার। হ্যাঁ, তোমরা এই যে দেখো না রাস্তায় ফ্লাক্সে করে চা বিক্রি করে, দেখো কিনা? জি স্যার। সাথে কি শুধু চাই থাকে না আরো কিছু জিনিস থাকে? সিগারেট থাকে, বিস্কিট থাকে, চকলেট থাকে। ওই ফ্লাক্সের মধ্যে দেখো পলিথিনে বাঁধা থাকে, ঠিক কিনা? দেখছো জি দেখছো? স্যার। আচ্ছা, জি স্যার। এই যে লোকটা সকালে মনে করো 200 টাকার চা, 100 টাকার বিস্কিট, হ্যাঁ অন্যান্য জিনিস আরো 50 টাকা, তাহলে 200 টাকার চা, 100 টাকার বিস্কিট 300, অন্যান্য জিনিস 50 টাকা, তাহলে সে ব্যবসায় কত টাকা পুঁজি খাটালো? স্যার 350 টাকা স্যার। 350 টাকা। দিন শেষে সবগুলা জিনিস বিক্রি হয়ে গেছে। বিক্রি টিক্রি করছে, আবার দুপুরবেলা তার ক্ষুধা লাগছে দেখা এই বিক্রিত টাকার থেকে 20 টাকা খাইছে, আর দিন শেষে গুনে দেখলো সব নগদ বিক্রি 500 টাকা। তাহলে তার লাভ কত? 20 টাকা স্যার। চেষ্টা করেন তো একটু বলতে। 120 টাকা কি স্যার? 350 টাকা পুঁজি খাটাইছে, ক্যাশ কত পাইছে দিন শেষে? বলছি উদাহরণ হিসেবে 500 টাকা বলছেন স্যার। ক্যাশ পাইছে 500 আর খাইছে কত? 20। তাহলে 220 বিক্রি করছে 520 টাকা, তাই না? জি বুঝছো স্যার। কিনা আমার কথাটা? কিন্তু পুঁজি খাটাইছে স্যার। কত? 350 টাকা। পুঁজি 350 খাটাইছে টাকা। 350 টাকা, আর বিক্রি এই 350 টাকার পণ্যগুলো বিক্রি করছে কত? 520 টাকা। তাহলে তার মুনাফা হইলো 520 মাইনাস 350, অর্থাৎ 170। 170 টাকা। এই 170 টাকার মুনাফার দাবিদার কে? এই ফ্লাক্সওয়ালা লোকটা না, এই চা বিক্রেতা না? জি স্যার। হ্যাঁ, এই 170 টাকা মুনাফা থেকে সে 150 টাকা ভোগ করছে, আর 20 টাকা সে ব্যবসায় রাখছে কেন? যে ভবিষ্যতে যদি এই অনাদায়ী পাওনা হয়, কারোর থেকে টাকা টুকা মার যায়, আমি এই টাকাটা দিয়ে ওই ক্ষতিটা পোষাবো। এটাকে বলা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি। যদি কেউ না বুঝে থাকেন রেসপন্স করেন। স্যার আরেকবার একটু বুঝাবেন? আচ্ছা বলেন তো, আরেকবার বললে যা বলছি তাই বলবো না নতুন কিছু বলবো? স্যার এটা কি এক টাইপের মূলধন? না না না, মূলধন না, মুনাফার একটা অংশ যেটা মালিক কনজিউম করে নাই, ভোগ করে নাই, রেখে দিছে কেন? যে ভবিষ্যতে অনাদায়ী পাওনা হইলে ওই ক্ষতিটা এখান থেকে পোষাবো। আর কোনো প্রশ্ন? তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি এক ধরনের তহবিল। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি? এক ধরনের তহবিল। এটার একটা নাম আছে, হিসাবের শ্রেণী বিভাগ আমরা যেগুলো পড়ছি, সমীকরণ ভিত্তিক হিসাব কত প্রকার? তানভীর, রওনক, সমীকরণ ভিত্তিক শ্রেণী বিভাগে হিসাব কত প্রকার? হেলাল, জি স্যার, জি স্যার। হিসাব কত প্রকার জি স্যার। সমীকরণ ভিত্তিক শ্রেণী বিভাগে? স্যার 3 প্রকার স্যার, ওই যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই 3 প্রকার হিসাব। এই বলদ, তুমি শূন্যস্থান পূরণ করো, ছয়াকার ড্যাশ ল, আই ব্যয় নাই রে বলদ। স্যার এটা তো স্যার মালিকানা সত্ত্বের ভিতরে পড়বে না স্যার, ওই যে মালিকানা সত্ত্ব না। সমীকরণ। আমি তো তোমাকে প্রশ্ন কি 5 করছি? প্রকার আমার স্যার। প্রশ্ন ফেরত দাও, উত্তর লাগবে না, প্রশ্ন ফেরত দাও। প্রশ্ন কি করছি? সমীকরণ স্যার ভিত্তিক সমীকরণ হিসাবের শ্রেণী বিভাগ। আরিফুল ইসলাম হাত তুলছেন কেন বলেন? নাকি আমার মনিটরে দেখা যাচ্ছে একটা হাতের পাঞ্জা, তার মানে কি কোনো প্রশ্ন করবে? আমি তো এই ব্যাপারে এক্সপার্ট না। হিসাব 5 প্রকার, তাই না? আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। বলেন ঠিক বলছি না ভুল বলছি? স্যার ঠিক স্যার। কিন্তু এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হলো প্রকৃতপক্ষে বিপরীত সম্পদ। এটা কি বলছি? বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ। এরকম আরেকটা উদাহরণ আছে, লেখাইছি আপনাদেরকে। বলেন তো বিপরীত সম্পদের আরেকটা উদাহরণ কি? অবচয়। পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় না, অবচয়, পুঞ্জীভূত। পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। তাহলে
অনাদায়ী পাওনার দুইটা জাবেদা হয়, লিখে ফেলেন। যারা অনাদায়ী পাওনা কি কাকে বলে বুঝছেন তারা লেখেন অনাদায়ী পাওনার দুইটা জাবেদা হয়। রোমান 1 দিয়ে লেখেন, রোমান 1 দিয়ে লেখেন অনাদায়ী পাওনা ধার্য করা হলে, এই কথাটা লিখেন, অনাদায়ী পাওনা ধার্য করা হলে। তৌফিক কি আজকে ক্লাসে যুক্ত হইতে পারে নাই? তৌফিক, ফারদিন, রহিম রাজ আসো নাকি ক্লাসে? রহিম রাজ, নাই স্যার। আচ্ছা, ও তো সাধারণত ক্লাস মিস করে না। সজীব সাহেব শোনা যাচ্ছে আমাকে? সজীব, আচ্ছা কি লিখছেন বলেন তো? স্যার অনাদায়ী পাওনা ধার্য করা হলো। ব্র্যাকেটে লেখো যদি পুরাতন সঞ্চিতি থাকে, এই কথাটা লিখো ব্র্যাকেটে, যদি পুরাতন সঞ্চিতি থাকে। এবার জাবেদা লেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। লেখা হইলে রেসপন্স করো। জি স্যার, লিখেছি স্যার। আবার একই কথা জি লিখো, স্যার, লিখছি। অনাদায়ী পাওনা ধার্য করা হলে, এই কথাটা আবার লিখো। আর ব্র্যাকেটে লেখো যদি পুরাতন সঞ্চিতি না থাকে। কমা কমা দিয়ে যাও, সময় বাঁচায় দাও। অনাদায়ী পাওনা ধার্য করা হলে ব্র্যাকেটে লিখবা যদি পুরাতন সঞ্চিতি না থাকে। জি স্যার, লিখছি লেখা? স্যার। লিখছি। লেখেন জি স্যার, লিখছি অনাদায়ী স্যার। পাওনা হিসাব অবলিক কুরিন হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা অবলিক কুরিন হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। জি স্যার, লিখছি স্যার। তাহলে দেখেন দুই জায়গায় একই কথা, যে অনাদায়ী পাওনা ধার্য করা হলে, কিন্তু জাবেদায় একটা পার্থক্য আছে। পার্থক্য সৃষ্টিকারী উপাদানটার নাম কি? আসিফ, কোন উপাদানটা পার্থক্য সৃষ্টি করলো? পুরাতন সঞ্চিতি স্যার। জি পুরাতন সঞ্চিতি। হ্যাঁ, অনাদায়ী থাকার পাওনা না- সঞ্চিতি। অর্থাৎ পূর্ব থেকে যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাইলে জাবেদা একরকম, যদি না থাকে তাইলে আরেক রকম। দুইটাই মুখস্থ হইছে কিনা কি বলেন? জি স্যার, হইছে। আচ্ছা, এবার লিখো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হলে। কারণ নতুন স্যার লিখছি স্যার। হ্যাঁ লেখেন অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। হইছে স্যার। লিখতে পারছেন তানভীর হাসান? হেলাল লেখা হয়েছে? জি স্যার। কয়টা জাবেদা লেখাইছি বলো তো? স্যার 3টা স্যার। হ্যাঁ, কি কি পড়ে শোনায় দাও। রওনাক কিছু বললে স্যার, বলো। রওনাক কিছু বলতে চাইলে বলো। না স্যার, বলার নেই কিছু। আচ্ছা, না জিজ্ঞাসা থাকলে জাবেদা করো। বলবো স্যার? একটা জিনিস তোমাদেরকে খোলামেলা বলে রাখি, যদিও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আল্লাহ হায়াতে বাঁচাইলে একসময় হয়তো একেবারে সামনাসামনি ক্লাস হবে। প্রশ্ন করাকে কখনো কোনো শিক্ষক ওয়েলকাম করবে না এমন না। প্রশ্ন করাটা, প্রশ্ন করার ধরনটা যদি সুন্দর হয় এবং সেটা যদি লজিক্যাল প্রশ্ন হয়, সব টিচার প্রশ্নকে এন্টারটেইন করে, স্বাগতম জানায়। আর প্রশ্ন করার ধরনটাই যদি হয় মাস্টারের ধমক দেওয়া। গত ক্লাসে বলছি না, শিক্ষকের কাছে পরিচিত হওয়ার পদ্ধতি কয়টা হেলাল? স্যার 2টা স্যার। স্যার দুইটা। কি একটা পজিটিভ আর একটা ডাবল পজিটিভ নাকি?
স্যার নেগেটিভ স্যার, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন জানতে চাওয়াটা যদি নেগেটিভ ধরনের না হয় তাহলে অন্তত আমি পার্সোনালি রিয়াজ স্যার সবচেয়ে বেশি পছন্দ করি প্রশ্ন করা, কিন্তু প্রশ্নটা এটা করো না স্যার আপনি বিয়ে করছেন নি, আপনার দাড়ি কম পাকলো কেন, আপনার টুপিটা কি, এরকম না। হ্যাঁ, আমার এক জুনিয়র কলিগ আমার থেকে ধরেন 5-6 বছরের কম, তো ওর দাড়ি আমার চেয়ে অনেক বেশি পেকে গেছে, তো আমার দেখলেই বলে আপনি কি কলপ লাগান। তো এরকম প্রশ্ন করো না, কি প্রশ্ন করো। হ্যাঁ, হেলাল জাবেদাগুলা বলেন, লেনদেনগুলা বলেন, জাবেদাগুলো বলেন। স্যার অনাদায়ী পাওনা ধার্য করা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর অনাদায়ী পাওনা ধার্য করা হলো যদি পুরাতন সঞ্চিতি না থাকে তাহলে হবে স্যার অনাদায়ী পাওনা অবলিক কুঋণ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যদি নতুন অনাদায়ী পাওনা ধার্য করা হলো তাহলে যাবে নতুন হবে স্যার অনাদায়ী অনাদায়ী পাওনা না, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বেটা। ও, জি ব্যাককল। স্যার। স্যার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হলো যাবে হবে স্যার অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। ভেরি গুড। এবার বলো, আমরা একেবারে শেষ প্রান্তে, হয়তো কয়েক সেকেন্ড আছে। হেলাল নতুন কি জিনিস শিখছেন আজকে? স্যার ওই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি স্যার। আর কিছু আর স্যার ওই যে স্যার, আর কিছু বান নাই নতুন জি আজকের স্যার। ক্লাসে? জি স্যার, অনাদায়ী পাওনা ধার্য